আচ্ছা, রিটায়ারমেন্ট বা অবসর বলতে আমাদের মাথায় কি আসে? ৬০ বছর বয়স, তাই না? কিন্তু যদি বলি রিটায়ারমেন্ট আসলে কোনো বয়সই না, যদি বলি এটা শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটা ম্যাজিক নাম্বার, চলুন আজ এই আইডিয়াটা নিয়ে কথা বলি। আমি নিশ্চিত এটা আপনার টাকা পয়সা নিয়ে পুরো চিন্তাভাবনাটাই বদলে দেবে। শুরুতেই একটা বেশ ভাবনার মতো তথ্য দিই। দেখুন, আমাদের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই একটা সময় গিয়ে আফসোস করেন, যদি আরেকটু আগে থেকে রিটায়ারমেন্টের জন্য টাকা জমানো শুরু করতাম। এই আফসোসটা কিন্তু আমাদের প্রায় সবার মধ্যেই কম বেশি আছে। কিন্তু এই আফসোসটা থেকে বেরোনোর একটা রাস্তা আছে। একবার অন্যভাবে ভাবুন তো, যদি রিটায়ারমেন্ট মানে ৬০ বছর বয়স না হয়, যদি রিটায়ারমেন্ট মানে হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, একটা ফিন্যান্সিয়াল গোল, যেখানে পৌঁছে গেলে কাজ করাটা আর বাধ্যবাধকতা থাকবে না, পছন্দের ব্যাপার হয়ে দাঁড়াবে। মানে আপনি কাজ করবেন কারণ আপনি করতে চান, করতে বাধ্যতাই নয়। এটাই তো আসল ফিন্যান্সিয়াল ফ্রিডম, তাই না? আর ঠিক এই ভাবনাটা থেকেই কিন্তু রিটায়ারমেন্টের পুরো কনসেপ্টটাই বদলে যাচ্ছে। এটা আর জীবনের শেষ চ্যাপ্টার নয়, বরং একটা নতুন আরও এক্সাইটিং অধ্যায়ের শুরু। চলুন দেখে নিই এই নতুন সংজ্ঞাটা আসলে কি। দেখুন, আমাদের বাবা কাকাদের জেনারেশনে রিটায়ারমেন্ট মানে কী ছিল? ৬০ বছর পর্যন্ত চাকরি, তারপর পেনশন বা জমানো টাকার ওপর নির্ভর করে বাকি জীবনটা কাটানো, মানে কাজ পুরোপুরি বন্ধ। কিন্তু এই যে ফায়ার মুভমেন্ট, এর ফিলসফিটা একদম অন্যরকম। এখানে লক্ষ্যটাই হলো এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে আপনার ইনভেস্টমেন্ট থেকেই আপনার সব খরচ উঠে আসবে। তারপর আপনি কাজ করবেন কি করবেন না, কি কাজ করবেন, সবটাই আপনার ইচ্ছা। বেতনের জন্য নয়, প্যাশনের জন্য কাজ করা। এই কনসেপ্টটাকেই বলা হয় FIRE বা ফায়া। এর পুরো কথাটা হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, মানে আর্থিকভাবে স্বাধীন হওয়া এবং তাড়াতাড়ি অবসর নেওয়া। সোজা কথায় এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে আপনার জন্য কাজ করাটা একটা অপশন হয়ে দাঁড়ায়, বাধ্যবাধকতা নয়। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই আর্থিক স্বাধীনতার জন্য ঠিক কত টাকা লাগবে? মানে সেই ম্যাজিক নাম্বারটা কি? এই নাম্বারটাকেই বলা হয় ফায়ার নাম্বার। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি কিভাবে এই নাম্বারটা বের করা যায়। চলুন একটা উদাহরণ নিয়ে ধরুন, একজন ইয়ং প্রফেশনালের বয়স এখন ২৫। ওর প্ল্যান হলো ৫০ বছর বয়সে রিটায়ার করবেন। আজকের হিসাবে ওর মাসে খরচ হয় ধরুন ১,০০,০০০ টাকা। আর উনি ঠিক করেছেন প্রতি বছর নিজের ইনভেস্টমেন্ট ৫% করে বাড়াবেন। আর আমরা যদি ধরে নিই যে ওর আয়ু মোটামুটি ৮৫ বছর হবে, তাহলে ওনার রিটায়ারমেন্টের জন্য টোটাল কত টাকা লাগবে জানেন? প্রায় ৮.৫ কোটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি জানি সংখ্যাটা শুনে প্রথমে একটু চমকে যাওয়ার মতোই। এখন মাথায় দুটো প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। এক, এত টাকা জমানো কি আদেও সম্ভব? আর দুই, আচ্ছা যদি জমিও ফেলি, তাহলে এই টাকা যে সারা জীবন ধরে চলবে, তার গ্যারেন্টি কি? এর উত্তরটা লুকিয়ে আছে একটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল নিয়মের মধ্যে। একে বলা হয় 4% রুল। নিয়মটা কি? খুব সোজা। আপনি রিটায়ার করার পর প্রতি বছর আপনার মোট জমানো টাকা থেকে ৪% বেশি তুলবেন না। যদি এটা করতে পারেন তাহলে হিসেব বলছে আপনার আসল টাকাটা কমবে না, কারণ আপনার ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন আসবে সেটাই আপনার এই ৪% খরচ আর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দুটোকেই সামলে দেবে। ব্যাস, তাহলে তো বোঝা গেল যে টাকাটা শেষ হবে না। কিন্তু প্রশ্ন হলো, ওই ৮.৫ কোটির লক্ষ্যে পৌঁছানো যাবে কিভাবে? এর জন্য আপনার ওয়ার্কিং লাইফে, মানে যখন আপনি টাকা জমাচ্ছেন, তখন একটা অ্যাগ্রেসিভ গ্রোথ স্ট্র্যাটেজি নিতে হবে, বিশেষ করে যখন আপনার হাতে অনেকটা সময় আছে। যেমন এই উদাহরণটা দেখুন, হাতে যেহেতু ২৫ বছরের মতো লম্বা সময় আছে, তাই একটু বেশি রিটার্নের জন্য আমরা ইকুইটিতে মানে শেয়ার মার্কেটে বেশি করে ইনভেস্ট করতে পারি। যেমন ধরুন, পোর্টফোলিওর একটা অংশ গেল লার্জ ক্যাপ ফান্ডে, মানে দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোতে, আরেকটা অংশ গেল মিড ক্যাপ, আর বাকিটা স্মল ক্যাপ ফান্ডে। হ্যাঁ, রিস্ক আছে, কিন্তু লম্বা সময়ের জন্য ইনভেস্ট করলে এই রিস্কটা অনেকটাই ম্যানেজ হয়ে যায়। এই রকম একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও থেকে যদি আমরা হিসেব করি, তাহলে লম্বা সময়ে বছরে অ্যাভারেজে ১৪.৭% মতো রিটার্ন আশা করাই যায়। আর এই রিটার্নটাই কিন্তু আপনাকে ওই ৮.৫ কোটির ম্যাজিক নাম্বারে পৌঁছেতে হেল্প করবে। ওকে, তো টাকা জমানোর প্ল্যান তো হয়ে গেল, কিন্তু আসল খেলাটা শুরু হবে রিটায়ারমেন্টের পর। ওই জমানো টাকাটাকে ম্যানেজ করা যাতে সেটা সময়ের আগে শেষ না হয়ে যায়। এর জন্য একটা খুব স্মার্ট স্ট্র্যাটেজি আছে, নাম হলো 3 বাকেট স্ট্র্যাটেজি। মানে আপনার পুরো টাকাটাকে আমরা 3টে আলাদা বাকেটে ভাগ করে নেব। দেখুন, প্রথম বাকেটটা হলো আপনার লিকুইডিটি বাকেট।
এখানে আপনার আগামী 2 থেকে 4 বছরের খরচ থাকবে এমন জায়গায় থাকবে যেমন ক্যাশ বা শর্ট টার্ম ফান্ডে, যেখান থেকে যখন দরকার তখনই টাকা তোলা যায়। এরপর আসছে মিড টার্ম বা সেফটি বাকেট। এই টাকাটা থাকবে বন্ড বা ব্যালেন্সড ফান্ডের মতো জায়গায়। ধরুন মার্কেট হঠাৎ পড়ে গেল, তখন এই বাকেটটা আপনাকে সুরক্ষা দেবে। আর সবশেষে 3 নম্বর বাকেট, যেটা হলো গ্রোথ বাকেট। এই টাকাটায় লং টার্মের জন্য স্টকে ইনভেস্টে থাকবে, যা ইনফ্লেশনকে বিট করে আপনার সম্পদকে বাড়াতে থাকবে। কি দারুণ সিস্টেম, তাই না? এই পুরো প্ল্যানটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন? আপনার স্যালারি কত বা আপনি কত টাকা দিয়ে শুরু করছেন সেটাও না। আসল জিনিসটা হলো এমন একটা অ্যাসেট যা একবার চলে গেলে আর টাকা দিয়ে কেনা যায় না, আর সেটা হলো সময়। এই চারটা একবার দেখুন, সবটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের ওই 8.5 কোটি লক্ষ্যে পৌঁছানোর জন্য 25 বছর বয়সে যদি কেউ শুরু করে, তার মাসে জমাতে হবে প্রায় 24,000 টাকা। কিন্তু সে যদি মাত্র 10টা বছর দেরি করে, মানে 35 বছর বয়স থেকে শুরু করে, তাহলে জানেন কত জমাতে হবে? মাসে প্রায় 75,000 টাকা, 3 গুণেরও বেশি। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের আসল জাদু। তাহলে বুঝতেই পারছেন, এই পুরো রেসিপির আসল সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হলো সময়। কত বেশি টাকা দিয়ে শুরু করছেন, তার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনি কত তাড়াতাড়ি শুরু করছেন। তাহলে চলুন শেষ করি একটা প্রশ্ন দিয়ে। শুধু একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি আপনার ফায়ার নাম্বারে পৌঁছে গেছেন। কাল সকাল থেকে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, কোনো বাধ্যবাধকতা নেই। তখন আপনি কি করবেন? নিজের কোন প্যাশনটাকে সময় দেবেন? এই উত্তরটা খুঁজে বের করাটাই কিন্তু এই পুরো জার্নির সবচেয়ে বড় পাওয়া।